আসসালামু আলাইকুম। দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ হতে আমি শেখ রকিবুল হাসান, সিফার শাখা ইলেকট্রিকের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র, রুলস অফ ইলেকট্রিক কন্ডাক্টর রেজিস্ট্যান্স, তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড 1 বইয়ের অধ্যায় নাম্বার 6। আজকের ক্লাস শেষে আমরা যা যা শিখতে পারবো সেই শিখন ফলগুলো হলো আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি সংজ্ঞায়িত করতে পারবে, আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটির প্রতীক ও একক সম্পর্কে জানতে পারবে, রোধের সূত্রের গাণিতিক সম্পর্ক নির্ণয় করতে পারবে, রেজিস্ট্যান্স ও আপেক্ষিক রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবে, রোধের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এই জিনিসগুলো আমরা আজকে পাঠ থেকে শিখতে পারবো। আজকের পাঠটি সম্পন্ন করার জন্য আমার কিছু পূর্ব জ্ঞান থাকা প্রয়োজন। পূর্ব জ্ঞান যেগুলো থাকা প্রয়োজন সেগুলো হলো রোধ। রোধ কাকে বলে? রোধ হলো পরিবাহীর একটি ধর্ম, অর্থাৎ যে ধর্মের জন্য পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। রোধের প্রতীক হলো ইংরেজি ক্যাপিটাল লেটার আর এবং এর একক হলো ওহম। এরপরে আমাকে পূর্ব জ্ঞান জানতে হবে দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্যের ইংরেজি হলো লেংথ, এই কারণে দৈর্ঘ্যের প্রতীক হলো ইংরেজি ক্যাপিটাল লেটার এল এবং একক হলো মিটার। মিটারকে স্মল লেটার এম একক এম বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল ইংরেজি হলো এরিয়া, এরিয়া থেকে ক্ষেত্রফলকে এ একক দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল লেটার এ দ্বারা ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এবং এর একক হলো বর্গ মিটার বা এম স্কয়ার। তো আমরা আজকের নির্ধারিত পাঠে চলে যাই। আজকে পাঠের প্রথমে আমরা জানবো আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে বা রোধাঙ্ক কাকে বলে বা রেজিস্টিভিটি কাকে বলে। একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি ঘনবস্তুর দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে বলা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্স। অর্থাৎ কোন একটি ঘনবস্তু যদি একক দৈর্ঘ্য বিশিষ্ট হয়, অর্থাৎ এর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় বা 1 মিলিমিটার হয় বা 1 ইঞ্চি হয় বা 1 ফিট হয় বা 1 গজ হয় বা 1 মিটার হয়, তাহলে ওই ঘনবস্তুটার যে কোনো দুইটা বিপরীত তলের রেজিস্ট্যান্সকে বলবো আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স। আমরা জানি একটি ঘনবস্তুতে 6টি তল থাকে। সেই ঘনবস্তুটা যদি 6টা তলের যে কোনো দুইটা বিপরীত তলের সেই ঘনবস্তুটার দৈর্ঘ্য যদি একক দৈর্ঘ্য হয়, তাহলে যে কোনো দুটো বিপরীত তলের রেজিস্ট্যান্স আমরা যদি পরিমাপ করতে পারি, তাহলে আমরা ওই পদার্থের ওই তাপমাত্রায় আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্য, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের উপর নির্ভর করে বিভিন্ন পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স বিভিন্ন মানের হয়ে থাকে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি ঘনবস্তু। এই ঘনবস্তুতে 6টি তল রয়েছে এবং ঘনবস্তুটির দৈর্ঘ্য হলো 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। এই ঘনবস্তু 6টি তলের মধ্যে দেখো এ বি সি ডি একটি তল, এই তলের বিপরীত তল হলো ই এফ জি এইচ। এটা একটা একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনবস্তু। এই ঘনবস্তুর যে কোনো দুটো বিপরীত তলের যদি আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করি, তাহলে সেটা হবে আপেক্ষিক রেজিস্ট্যান্স। অর্থাৎ এ বি সি ডি এই তলের বিপরীত তল হলো ই এফ জি এইচ। এই দুইটা তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্স যদি পরিমাপ করতে পারি, তাহলে এই পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স পাওয়া যাবে। অথবা এ এইচ জি ডি একটি তল, বি ই এফ সি একটি তল, এই দুটি তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্স পরিমাপ করলেও এই বস্তুর আপেক্ষিক রেজিস্ট্যান্স পাওয়া যাবে। অথবা এ এইচ ই বি একটি তল, এই তলের বিপরীত তল হলো ডিজি এফ সি। এই দুটি বিপরীত তলের আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিমাপ করলেও এই বস্তুর আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিমাপ করা
যাবে। এরপরে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটির প্রতীক ও একক। আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটিকে গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো ওহম মিটার। এমকেএস বা এসআই পদ্ধতিতে এর একক হলো ওহম মিটার। আমরা জানি পরিমাপের পদ্ধতি হলো তিনটি: সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস বা এসআই পদ্ধতি। তিনটি পদ্ধতিতে কিন্তু দৈর্ঘ্যের একক তিন রকমের। সেজন্য এই আপেক্ষিক রেজিস্ট্যান্সের এককও কিন্তু তিনটি পদ্ধতিতে তিন রকমের হবে। যেমন সিজিএস পদ্ধতিতে হবে ওহম সেন্টিমিটার, এফপিএস পদ্ধতিতে হবে ওহম ইঞ্চি এবং এমকেএস বা এসআই পদ্ধতিতে হবে ওহম মিটার। এখন আমরা রোধের সূত্রের গাণিতিক সম্পর্ক নির্ণয় করা শিখব। আমরা জানি পরিবাহীর দৈর্ঘ্য তার রোধের সাথে সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে তার রোধ তত বাড়বে, পরিবাহীর দৈর্ঘ্য যত কমবে তার রোধ তত কমবে। শর্ত হলো পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান স্থির থাকবে। অর্থাৎ যে তাপমাত্রায় আছে, যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট আছে, সেটা যে উপাদানে আছে সেগুলো স্থির রেখে যদি আমরা পরিবাহীর দৈর্ঘ্যটাকে বাড়াই বা বৃদ্ধি করি তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। যদি পরিবাহীর দৈর্ঘ্যটাকে হ্রাস করি বা কমাই তাহলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে। অর্থাৎ প্রপোর্শনাল বা সমানুপাতিক, আর সমানুপাতিক এল। দ্বিতীয় সূত্রটা হলো পরিবাহীর রেজিস্ট্যান্স তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যখন পরিবাহীর তাপমাত্রা, দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকবে। অর্থাৎ পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে, দৈর্ঘ্য যদি স্থির থাকে, উপাদান যদি স্থির থাকে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। অর্থাৎ আর সমানুপাতিক 1/a, আর সমানুপাতিক 1/a। অর্থাৎ রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক যখন পরিবাহীর তাপমাত্রা, দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকবে। আরেকটি সূত্র হলো কোন একটি পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্য স্থির থাকলে রেজিস্ট্যান্স এর উপাদানের বিশুদ্ধতা, কাঠিন্য এবং ঘনত্বের উপর নির্ভর করবে। আমরা একটা পরিবাহী কথা চিন্তা করি, সেই পরিবাহীর তাপমাত্রা স্থির, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির, দৈর্ঘ্য স্থির। তাহলে এই জিনিসগুলো যদি স্থির থাকে তাহলে এই পরিবাহীর রেজিস্ট্যান্সটা কিসের উপর নির্ভর করবে? এর উপাদান, অর্থাৎ কি দ্বারা তৈরি, তামা, লোহা, রূপা, সোনা, উপাদানের বিশুদ্ধতা, উপাদান কতটুকু, কত পার্সেন্ট বিশুদ্ধ আছে, কাঠিন্য, কাঠিন্যতা কেমন এবং ঘনত্ব, উপাদানটার ঘনত্ব কেমন, এগুলোর উপর নির্ভর করে কিন্তু রেজিস্ট্যান্স পরিবর্তন হতে পারে। তো আমরা উপরের দুটি সমীকরণ থেকে, অর্থাৎ সমীকরণ 1 ও 2 থেকে আমরা একত্রে লিখতে পারি আর সমানুপাতিক L/A, আর সমানুপাতিক L/A। এই সমানুপাতিক চিহ্নটা যখন আমরা উঠিয়ে দিব তখন আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। সেই ধ্রুবকটা হলো রো বা আর ইকুয়াল টু রো L/A। এখানে রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক, ইহাকে পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স বলা হয় এবং ইহা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। রোটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। তাহলে আমরা রেজিস্ট্যান্সের সূত্র পাইলাম আর ইকুয়াল টু রো L/A। এটাই হলো রেজিস্ট্যান্সের সূত্রের গাণিতিক প্রমাণ। এই আর ইকুয়াল টু রো L/A, এইখানে যে চারটি লেটার দেওয়া আছে, চারটি লেটারের প্রথম লেটারটা হলো আর। এই আর দ্বারা আমরা বুঝি রেজিস্ট্যান্স, রো দ্বারা আমরা বুঝি আপেক্ষিক রেজিস্ট্যান্স, এল দ্বারা বুঝি আমরা পরিবাহীর লেংথ মানে দৈর্ঘ্য, এ দ্বারা বুঝি আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া। এই চারটা জিনিসের যে কোনো তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে আমরা অপর জিনিসটার মান বের করতে পারবো। এই চারটে উপাদানের যে কোনো তিনটে উপাদানের মান যদি জানা থাকে তাহলে অপর উপাদানের মান আমরা বের করতে পারবো। কোনো একটি পরিবাহীর এই চারটি উপাদানের যে কোনো তিনটির মান যদি জানা থাকে তাহলে আমরা অপর উপাদানের মান বের করতে পারবো।
এই রো এর মান পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে আমরা রেজিস্ট্যান্সের সূত্র এই রো এর মান পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে আমরা রেজিস্ট্যান্সের সূত্রের গাণিতিক সম্পর্কটা পেলাম R ইকুয়াল টু রো এল বাই এ। এই R ইকুয়াল টু রো এল বাই এ এটাই হলো রেজিস্ট্যান্সের সূত্রের গাণিতিক প্রমাণ বা গাণিতিক সম্পর্ক। এখানে 4টি উপাদান আছে দেখো। প্রথম উপাদানটা হলো R, R দ্বারা বোঝানো হয় পরিবাহীর রেজিস্ট্যান্স। দ্বিতীয় উপাদানটা হলো রো, রো দ্বারা বোঝানো হয় পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তৃতীয় উপাদান হলো পরিবাহীর লেংথ বা দৈর্ঘ্য এল। চতুর্থ উপাদানটা হলো পরিবাহীর প্রস্থের ক্ষেত্রফল এ বা এরিয়া, প্রস্থের ক্ষেত্রফল এরিয়া থেকে আসছে এ। এই 4টি উপাদানের যে কোনো 3টি উপাদান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অপর উপাদানটা বের করতে পারবো। এখন আমরা এই রেজিস্ট্যান্সের সূত্রে গাণিতিক সম্পর্ক থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা পরবর্তীতে এই রেজিস্ট্যান্সের সূত্রের গাণিতিক সম্পর্ক হতে কিছু গাণিতিক সমস্যার সমাধানও করব। এখন আমরা রেজিস্ট্যান্স এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি সেই বিষয়ে জানব। রেজিস্ট্যান্স ও আপেক্ষিক রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে যদি ডেফিনেশন বা সংজ্ঞার ক্ষেত্রে দেখি, আমরা খেয়াল করি, তাহলে রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা হলো যে রেজিস্ট্যান্স হলো কি পরিবাহীর একটি ধর্ম, অর্থাৎ পরিবাহী যে ধর্মের জন্য উহার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রাপ্ত হয় বা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, সেই ধর্মটাকে বলা হয় পরিবাহীর রেজিস্ট্যান্স। অপরদিকে আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি ঘনবস্তুর যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে বলা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের একক হলো ওহম, আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হলো ওহম মিটার, ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চি। অর্থাৎ এককের পরিমাপের 3টি পদ্ধতি আছে। সেই পরিমাপের 3টি পদ্ধতিতে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হবে ওহম সেন্টিমিটার, এফপিএস পদ্ধতিতে এর একক হবে ওহম ইঞ্চি এবং এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে এর একক হবে ওহম মিটার। রেজিস্ট্যান্সের প্রতীক হলো ওহম, আপেক্ষিক রেজিস্ট্যান্সের প্রতীক হলো রো। রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমরা ওহম মিটার ব্যবহার করে থাকি বা অ্যাভোমিটার ব্যবহার করে থাকি। অ্যাভোমিটার মানে কি? এতে হলো এম্পিয়ার, ভিতে হলো ভোল্ট, ওতে হলো ওহম, যাকে আমরা মাল্টিমিটার বলে থাকি। এই অ্যাভোমিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি সরাসরি ওহম এককে, বা ওহম মিটার, শুধুমাত্র ওহম মিটার দিয়ে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই অ্যাভোমিটার বা ওহম মিটার হলে আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো না। আপেক্ষিক রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য একটি পৃথক স্পেশাল মিটার ব্যবহার করা হয়। সেই মিটারটার নাম হলো স্পেসিফিক রেজিস্ট্যান্স মিটার, অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্স মিটার। এটা একটা বিশেষ ধরনের মিটার। এই মিটারের সাহায্যে আমরা কোনো একটি বস্তুর আপেক্ষিক রেজিস্ট্যান্স সরাসরি পরিমাপ করতে পারি। আমরা এখন রোধের সূত্রের গাণিতিক সম্পর্ক থেকে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রবলেম দেখো, 50 গজ লম্বা তামার তারের প্রস্থচ্ছেদ 0.5 বর্গ ইঞ্চি। 50 গজ লম্বা তামার তারের প্রস্থচ্ছেদ 0.5 বর্গ ইঞ্চি। তারটির রেজিস্টিভিটি 0.7 ইন্টু 10⁶ ওহম ইঞ্চি হলে এর রেজিস্ট্যান্স কত? প্রত্যেকটা গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে প্রথমে দেখবা কি কি তথ্য দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে এবং কোন উপাদানের মান বের করতে হবে, সেটা কোন একক, সেটা যদি কোন একক থাকে আমি কোন এককে বের করব, এই জিনিসগুলো প্রথমে চিন্তা করে নিতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে 50 গজ লম্বা, তার মানে এটা হলো পরিবাহীর দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার এল দ্বারা প্রকাশ করি। এল ইকুয়াল টু দেওয়া আছে 50 গজ এবং তারের প্রস্থচ্ছেদ এ ইকুয়াল টু দেওয়া আছে 0.5 বর্গ ইঞ্চি, অর্থাৎ ক্ষেত্রফলটা দেওয়া আছে ইঞ্চি এককে, বর্গ ইঞ্চি এককে, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে গজ এককে। আবার তারটির রেজিস্টিভিটি
রো ইকুয়াল টু দেওয়া আছে 0.7 ইন্টু 10⁶ ওহম ইঞ্চি। যেহেতু রোটা আমার ওহম ইঞ্চি এককে দেওয়া আছে, সেহেতু বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমি ইঞ্চি এককে প্রকাশ করার চেষ্টা করব, তাহলে রেজিস্ট্যান্সের সঠিক মান বের হবে। তাহলে দেখো এল ইকুয়াল টু দেওয়া আছে 50 গজ। আমরা জানি 1 গজ সমান 3 ফিট, এজন্য 50 কে আমরা 3 দ্বারা গুণ করব। আবার আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, এজন্য এটাকে আমরা 12 দ্বারা গুণ করব। অর্থাৎ 50 গুণন 3 গুণন 12 ইঞ্চি সমান হলো 1800 ইঞ্চি। এর মান দেওয়া আছে 0.5 বর্গ ইঞ্চি এবং রো এর মান দেওয়া আছে 0.7 ইন্টু 10⁶ ওহম ইঞ্চি। রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। রেজিস্ট্যান্সের সূত্রে গাণিতিক সম্পর্কতে আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, বা আর ইকুয়াল টু রো এর মান হলো 0.7 ইন্টু 10⁶ ওহম ইঞ্চি, এল এর মান হলো 1800 ইঞ্চি এবং এর মান হলো 0.5 বর্গ ইঞ্চি। এই ক্যালকুলেশনটা যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করি, তাহলে আমরা মানটা পাবো 2.52 ইন্টু 10⁻³ ওহম। যেহেতু এটা অনেক ছোট মান, এটাকে আমরা মিলি ওহম এককে প্রকাশ করতে পারি, অর্থাৎ 1 ওহম সমান 1000 মিলি ওহম। তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে মিলি ওহম এককে। তোমরা দুটোর যে কোনো একটি অ্যান্সার হিসেবে ব্যবহার করলেই হবে। ওহম এককেও রাখতে পারো, মিলি ওহম এককেও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 2, 0.5 বর্গ ইঞ্চি মোটা 1000 ফুট লম্বা একটি তামার তারের আপেক্ষিক রোধ 0.67 মাইক্রো ওহম ইঞ্চি হলে এর রেজিস্ট্যান্স কত? প্রথমে খেয়াল করে দেখো, 0.5 বর্গ ইঞ্চি মোটা, যেহেতু বর্গ ইঞ্চি দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, তার মানে কি এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে a ইকুয়াল টু দেওয়া আছে 0.5 বর্গ ইঞ্চি এবং তারটি দৈর্ঘ্য দেওয়া আছে l ইকুয়াল টু 1000 ফুট। তাহলে ফুটকে আমরা ইঞ্চি এককে প্রকাশ করব, অর্থাৎ l ইকুয়াল টু 1000 গুণন, আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, তার মানে 1000 গুণন 12 সমান 12000 ইঞ্চি। এবং তামার তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে রো ইকুয়াল টু 0.67 মাইক্রো ওহম ইঞ্চি। এই মাইক্রো ওহমটা কিন্তু ওহমের চেয়ে অনেক ছোট একক। এই মাইক্রো ওহম ইঞ্চি এককটাকে ওহম ইঞ্চি এককে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 মাইক্রো ওহম সমান 10⁻⁶ ওহম। 1 মাইক্রো ওহম সমান 10⁻⁶ ওহম। তার মানে 0.67 মাইক্রো ওহম সমান 0.67 ইন্টু 10⁻⁶ ওহম। তাহলে রো ইকুয়াল টু 0.67 ইন্টু 10⁻⁶ ওহম ইঞ্চ। এখন আর মাইক্রো ওহম থাকবে না, যেহেতু 10⁻⁶ দ্বারা গুণ করেছি। এর রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হোয়াট? তো রেজিস্ট্যান্সের সূত্র হতে আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে আর ইকুয়াল টু আর এর মান আমরা বের করতেছি। রো এর মান আমরা পেয়েছি 0.67 ইন্টু 10⁻⁶ ইন্টু এল এর মান পেয়েছি 12000 বাই এর মান পেয়েছি 0.5। এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে সমাধান করলে পাবো 16080 ইন্টু 10⁻⁶ ওহম বা 0.01608 ওহম। পরবর্তী প্রবলেম, প্রবলেম নাম্বার 3, 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? আমি একটু আগে বলেছি যে প্রত্যেকটি গাণিতিক সমস্যা কি কি উপাদানের তথ্য দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে, সেগুলো ভালো করে খেয়াল করবে। কোন উপাদানটা বের করতে হবে, যদি তার একক থাকে তাহলে সেটা আমি কোন এককে বের করব সেটা আমাকে চিন্তা করে নিতে হবে। এখানে খেয়াল করে দেখো, পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার, l ইকুয়াল টু 1 কিলোমিটার, কিন্তু পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরাসরি ক্ষেত্রফল এককে দেওয়া নাই। পরিবাহীর প্রস্থচ্ছেদের সরাসরি ক্ষেত্রফল দেওয়া নাই, দেওয়া আছে পরিবাহীর ব্যাস। ব্যাসটা দেওয়া আছে সেন্টিমিটার এককে। তো ব্যাসের ইংরেজি হলো ডায়ামিটার, এজন্য একে ডি দ্বারা প্রকাশ করা। ডি ইকুয়াল টু হলো 1.29 সেন্টিমিটার।
1.29 সেন্টিমিটার। এই ব্যাস থেকে আমাকে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। এবং তামার তার রেজিস্ট্যান্স R ইকুয়াল টু দেওয়া আছে 0.13 ওহম। এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? যেহেতু ব্যাসটা সেন্টিমিটার এককে দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলটা তৈরি করব, নির্ণয় করব বর্গ সেন্টিমিটার এককে। তাহলে আমরা এর আপেক্ষিক রেজিস্ট্যান্সটা পরিমাপ করব আমরা ওহম সেন্টিমিটার এককে। কোন এককে? ওহম সেন্টিমিটার এককে। তাহলে ব্যাস দেওয়া আছে 1.29 সেন্টিমিটার। এই 1.29 সেন্টিমিটারকে আমরা ব্যাসার্ধে রূপান্তর করব, অর্থাৎ ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের ইংরেজি হলো রেডিয়াস, একে আর দ্বারা প্রকাশ করা হয় স্মল লেটার। আর ইকুয়াল টু হবে 1.29 সেন্টিমিটার ভাগ 2। আর ইকুয়াল টু হবে 1.29 সেন্টিমিটার ভাগ 2 সেন্টিমিটার সমান 0.645 সেন্টিমিটার। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম। ব্যাস ছিল 1.29 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1.29 ভাগ 2 সেন্টিমিটার সমান 0.645 সেন্টিমিটার। এবং রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 0.13 ওহম। আপেক্ষিক রেজিস্ট্যান্স রো আমাকে নির্ণয় করতে হবে। রেজিস্ট্যান্সের সূত্রে গাণিতিক সম্পর্কে আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, বা রো ইকুয়াল টু হবে এ আর বাই এল। এখানে এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু তারের প্রস্থচ্ছেদ একটি বৃত্তের মতো গোলাকার, সেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ পাই আর স্কয়ার ইন্টু আর বাই এল ইকুয়াল টু পাই আর স্কয়ার ইন্টু রেজিস্ট্যান্স আর বাই দৈর্ঘ্য এল। এখন আমরা পায়ের মান আমরা জানি, পায়ের মান হলো 3.1416 বা 22 ভাগ 7, অর্থাৎ পাই ইকুয়াল টু 3.14 এখানে আমরা বসাইলাম, ইনটু স্মল লেটার আর মানে ব্যাসার্ধ রেডিয়াস 0.645 তার স্কয়ার, ইনটু ক্যাপিটাল লেটার আর মানে রেজিস্ট্যান্স 0.13 ইনটু বাই এল ইকুয়াল টু এল ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার 5। L equal to কত? 10 to the 5 সেন্টিমিটার। তাহলে হবে 3.14 ইনটু 0.416 ইনটু 0.13 বাই 10 to the 5 সেন্টিমিটার সমান পাচ্ছি আমরা 1.69 ইনটু 10 to the power 6 ওহম সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা করবে, এবং তোমাদের জন্য কিন্তু পরীক্ষার হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউয়েবল। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পড়াশোনা করা যায় না। তোমাদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে অ্যালাউয়েবল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সব প্রবলেম নাম্বার 4। 100 মিটার লম্বা একটি ম্যাঙ্গানিজ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 বর্গ মিলিমিটার এবং রেজিস্টিভিটি 50 ইনটু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার হলে তারটির রেজিস্ট্যান্স কত? তারটির দৈর্ঘ্য যদি 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত গুণ বৃদ্ধি পাবে? এখানে আমার পরিবাহীর দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটার এককে, অর্থাৎ 100 মিটার। এল ইকুয়াল টু দেওয়া আছে 100 মিটার, আমরা একে মিটার এককে রাখলাম। এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.1 বর্গ মিলিমিটার। এই বর্গ মিলিমিটারটাকে আমরা বর্গ মিটার এককে প্রকাশ করব, অর্থাৎ a ইকুয়াল টু 0.1 বর্গ মিলিমিটার, এটাকে আমরা বর্গ মিটার এককে প্রকাশ করব। আমরা জানি 1000 মিলিমিটার হলো 1 মিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে যেহেতু এটা বর্গ মিলিমিটার থেকে বর্গ মিটারে যাব, সেহেতু 1000 গুণন 1000 দ্বারা ভাগ করব। যেমন মনে করো a স্কয়ার মানে কি a গুণন a, 5 স্কয়ার মানে কি 5 গুণন 5, তাহলে মিলিমিটার স্কয়ার মানে কি মিলিমিটার গুণন
মিলিমিটার। মিলিমিটার স্কোয়ার থেকে আমরা মিটার স্কোয়ারে যাব, তাহলে 1000 গুণন 1000 দ্বারা ভাগ করব। কারণ কি, আমরা জানি 1000 মিলিমিটার হলো 1 মিটার। প্রথমে যদি 1000 দ্বারা ভাগ করি সেটা হবে মিলিমিটার থেকে মিটার। যেহেতু আমরা বর্গ বলছি, তাহলে 1000 কে স্কোয়ার করলে হবে কত, 1000 গুণন 1000। এজন্য 0.1 ভাগ 1000 গুণন 1000 বর্গ মিটার। এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলে পাবো 1 × 10⁻⁷ বর্গ মিটার। এবং রো এর মান দেওয়া আছে, বা রেজিস্টিভিটি রোধাঙ্ক দেওয়া আছে, রো ইকুয়াল টু 50 × 10⁻8 ওহম মিটার। ফলে তারটির রেজিস্ট্যান্স আর এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রো এর মান হলো 50 × 10⁻8 কিন্তু এল এর মান হলো 100, এর মান হলো 1 × 10⁻7। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলে পাবো 500 ওহম। পরের প্রশ্নটা দেখো, যদি তারটির দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রেজিস্ট্যান্স কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি কোন পরিবাহীর দৈর্ঘ্য এর রেজিস্ট্যান্সের সাথে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তার রেজিস্ট্যান্স বাড়ে, দৈর্ঘ্য যদি কমে রেজিস্ট্যান্স কমে। দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি পাবে রেজিস্ট্যান্স তত গুণ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যত গুণ কমবে রেজিস্ট্যান্স তত গুণ কমবে। তার প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য যদি 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রেজিস্ট্যান্স কত গুণ বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হলে রেজিস্ট্যান্স 5 গুণ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রেজিস্ট্যান্স 3 গুণ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য যদি 10 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রেজিস্ট্যান্স 10 গুণ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য যদি 4 গুণ কমানো হয় তাহলে রেজিস্ট্যান্স 4 গুণ কমবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে, ক্লাসে সংযুক্ত থাকার জন্য, অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদ থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো। আর তোমাদের পাঠ্য বইয়ে যে গাণিতিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তীতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।